গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন এই সংগঠনের স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। কিন্তু এর আদর্শ কি হবে এবং কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হবে এই ছাত্র সংগঠন, এসব নিয়েই ভোটের ট্রেনের 85তম পর্বে আলোচনা করব আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই আজ রাজনৈতিক মাঠে সরকার কিংবা অন্য রাজনৈতিক দলগুলো কে কি বলেছে। আমরা দেখে নিতে চাই দেয়ালে আজকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। সিরডাপ মিলনায়তনে এক সভায় তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির যে নির্বাচনী সংস্কৃতি সেটি ভেঙে গেছে, এজন্য টাকার খেলা বন্ধ করতে হবে এবং এদেশের রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে। এদিকে আজ তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি ছাড়া সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেছেন সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরে সম্ভব। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে, নির্বাচন দিলে সেই অশান্তি হবে না, একটা স্থিতিশীলতা আসবে। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ছাত্র জনতার আন্দোলন নিয়ে ক্রেডিটের রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মান করার শামিল। তিনি এও বলেছেন যে সত্য ইতিহাস জানা জরুরি, যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। দর্শক, এ নিয়ে আমরা আরও আলাপ করব। দেখছেন ভোটের ট্রেন। আজ ভোটের ট্রেনের আলোচনায় যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও 9 দফার কারিগর হিসেবে পরিচিত আব্দুল কাদের। স্বাগত আব্দুল কাদের ভোটের ট্রেনে। আপনারা আজকে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের একটি ঘোষণা দিয়েছেন। হঠাৎ এই ছাত্র সংগঠন ঘোষণা কেন এবং এর আদর্শ কি হবে, কবে নাগাদ এটির আত্মপ্রকাশ হবে, আপনি এর কাছে একটু বিস্তারিত জেনে নিতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে হচ্ছে যারা শ্রোতা মণ্ডলী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, সে গণঅভ্যুত্থান যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই মোটো ছিল, সেই মোটো হচ্ছে যে ফ্যাসিবাদ এই দেশে ঘেরে বসেছিল, সেই ফ্যাসিবাদকে হটানো। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটা হচ্ছে এটা ইনক্লুসিভ, এটা হচ্ছে আমব্রেলা সংগঠন। এই সংগঠনের ডান বাম ছাত্র সংগঠনের সবাই, ছাত্র দল, শিবির, বাম গণনার সবাই অংশগ্রহণ করেছিল। তো আমরা দেখেছি কি এই সংগঠনের নেতৃত্বে এসে সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তারা সরিয়েছিল। একটা বিষয় দেখেন, এই সংগঠন হচ্ছে যেহেতু এই যে সংগঠনের দায়ী কিন্তু দুইটা। প্রথম দায়ী হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন, অর্থাৎ বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে ফ্যাসিবাদের কাঠামো আছে, সেটাকে হচ্ছে নস্যাৎ করে দেওয়া। একই সাথে 2 নম্বর দায়িত্ব দাঁড়ায়, সে দায়িত্ব হচ্ছে নতুন ব্যবস্থা হাজির করা। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি, আমরা একটু যদি 5 আগস্ট পরবর্তী সময়ের কথা বলি, 5 আগস্ট পরবর্তীতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক দাবিদার কিংবা এই ব্যানারের নেতৃত্বে যারা আন্দোলন করেছিল, তারা হচ্ছে যেহেতু ইনক্লুসিভ ছিল, ছাত্র দল থেকে এসেছে, ছাত্র শিবির থেকে এসেছে, বাম সংগঠন থেকে এসেছে। তো 5 আগস্টের পরে যার ঘরে ফিরে গেছে, ডানের ঘরে ফিরে গেছে, বামের ঘরে ফিরে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে এই ব্যানারে যারা আন্দোলন করেছিল তাদের একটা দায়িত্ব আছে, তাদের একটা দায় এবং ঋণ আছে। তো আমরা দেখেছি এই যে ডান বাম গণনার বাহিরেও, ছাত্র দল শিবিরের বাম সংগঠনের বাহিরেও একটা বিশাল একটা অংশ এই ব্যানারের নেতৃত্বে এসে আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছিল। তাদের প্রথম দায়টা তারা পালন করেছিল। দ্বিতীয় দায় যেটা, এখন আপনি দেখেন যাদের কোনো ঘর নাই, যাদের ছাত্র সংগঠন তারা করে না, তারা কই যাবে? একই সাথে তাদের একটা দায় আছে, তাদের একটা ঋণ আছে। তো তাদের দায় ঋণ তো সেটা তো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 5 আগস্ট পরবর্তীতে সফল করা যাবে না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। একই সাথে এটা তো হচ্ছে এটা হচ্ছে ইনক্লুসিভ প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একজন ব্যক্তি, সেটা কোনো একটা সংগঠন যদি ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, নিজের এককভাবে করায়ত্ত করে সেটাকে রান করতে পারবে না। পরবর্তী যে কার্যক্রম আছে, নতুন
বন্দোবস্ত হাজির করা, সেই কার্যক্রম অবশ্যই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। আমরা যে শিক্ষাঙ্গন থেকে ছাত্রলীগকে হটিয়েছি, ছাত্রলীগ হটিয়ে একটা নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্ত হাজির করা আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা চিন্তা ভাবনা করেছি 5 আগস্ট পর থেকে যে সবাই নিয়ে পলিটিক্যালি মুভ দেওয়া যায়, কে নিজের দায়টাও এখানে জি, আপনি দায়ের কথা বলছেন আব্দুল কাদের, আপনাকে এই সঙ্গে আবার জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার এই সংগঠনটার কি হবে, তাহলে এটার কি কাজ হবে? হ্যাঁ, আমরা একটা বলেছি, দেখেন এখন যারা মনে করতেছে বৈষম্য ছাত্র আন্দোলন কি হবে, এখন আমরা বলেছি দুটো দায়ের কথা। একটা দায়িত্ব হচ্ছে পরবর্তী ব্যবস্থা হাজির করা, সেটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে সেই স্কোপ নাই। আবার সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্রকৃতির, সেই ধরনের, সেই মডেলের ছাত্র সংগঠন না। তাই সেই জায়গা থেকে আমরা বলছি বৈষম্য ছাত্র আন্দোলন কী হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা হচ্ছে গণ-অভ্যুত্থান রিলেটেড, গণ-অভ্যুত্থান সেন্ট্রিক একটা সংগঠন, তো সেই জায়গা থেকে গণ-অভ্যুত্থান নিয়ে তারা কাজ করবে। আহত, শহীদ কিংবা গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে যত কাজ করা দরকার, একই সাথে যে কোনো জাতীয় সংকটে, যে কোনো সমস্যার সমাধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু সবাইকে নিয়ে গঠিত, একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, জাতীয় প্ল্যাটফর্ম, জাতীয় যে কোনো ইস্যুতে জুলাই গণ-অভ্যুত্থান স্পিরিটকে সমুন্নত রাখতে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আপনার কাছ সঙ্গে আরো আলাপ করব। আমরা ফিরছি একটা বিরতি নিয়ে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আব্দুল কাদের। আব্দুল কাদের, আমরা আলাপ করছিলাম আপনারা নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবং সেটির আদর্শ নিয়ে আমরা আলাপ করছিলাম, কিন্তু একই সঙ্গে আপনাদের এই ছাত্র সংগঠন কোন রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন হতে যাচ্ছে? কারণ আমরা দেখে আসছি যে বিভিন্ন রাজনৈতিক দলেরই কোনো না কোনো ছাত্র সংগঠন সে ব্যানারে কাজ করে, এবং একই সঙ্গে আমরা এও জানতে পারছি যে সম্প্রতি ছাত্র এবং জনতার যে একটি প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে শিগগিরই, তার আগে হঠাৎ করে আপনারা এই ছাত্র সংগঠনটা করতে যাচ্ছেন। আসলে সেটার সঙ্গে আপনাদের এই ছাত্র সংগঠনের সম্পর্ক কি? আচ্ছা, যদি আমি একটু ক্লিয়ার করলে বলি, সেটা হচ্ছে আমরা যে ছাত্র সংগঠন করতে যাচ্ছি সেটা আমরা বলেছি, সেটা মূল মোটো কিংবা মূল নীতি হবে মোর স্টুডেন্ট সেন্ট্রিক। সেটা হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। তো সেই জায়গা থেকে যদি আমি একটু বলি যে ছাত্রদের, আপনি জানেন যে জুলাই গণ-অভ্যুত্থানে মেন স্টেক হোল্ডার ছিল ছাত্ররা। তারা শুরুতে হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে বিদ্যমান ব্যবস্থা আছে সেটাকে হচ্ছে উপরে ফেলা, তারা একটা চিন্তা ভাবনা থেকে তারা আন্দোলন সেদিকে মুভ নেয়। একই সাথে যেহেতু তারা হচ্ছে প্রথম কাজটা করে ফেলছে, ক্যাম্পাস থেকে সরকারি ছাত্র সংগঠনের যে লেজুর বৃত্তিপনা আছে, যে দাসত্বের কালচার আছে, সেটা যেহেতু তারা উপরে ফেলেছিল, তাদের দায়িত্ব হচ্ছে নতুন ব্যবস্থা হাজির করা। সেই জায়গা থেকে ছাত্রদের যে শক্তি, তারা অবশ্যই একটা ব্যবস্থা তাদের আনা একটা দায় এবং তাদের ঋণ আছে, সেই জায়গা থেকে ছাত্ররা আনতেছে। আপনি যেটা বললেন যে এটা কোনো ছাত্র সংগঠনের কোনো রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠন কিনা, সে প্রশ্নের জবাব আমি বলবো, আমরা সোশ্যাল মিডিয়া মারফত আমরা শুনেছি যে কোনো গণ-অভ্যুত্থানের শক্তির এক বা একাধিক দল আসতে চাচ্ছে। সেটা আমাদের কোনো দর্তব্যের বিষয় না। আমাদের দর্তব্যের বিষয় হচ্ছে আমাদের এই ছাত্র সংগঠনের মূল ভিত্তি হচ্ছে জুলাইয়ের স্পিরিট। তো যেই ছাত্র সংগঠন কিংবা যে রাজনৈতিক দল এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করবে, কিংবা কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দল যদি জুলাই স্পিরিটকে ধারণ করে কোনো কর্মসূচি দেন, সেই কর্মসূচিতে অবশ্যই আমরা একাত্মতা পোষণ করবো, তাদের সাথে সম্মতি রেখে আমরা আগাবো। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো ওতপ্রোত কোনো সম্পৃক্ততা কিংবা এক কথা যদি আমরা বলি লেজুর ভিত্তিক করা থাকবে না, সেটা আমরা অ্যানসার করতেছি। জি, লেজুর ভিত্তিক থাকবে না বলছেন, এবং ঠিক একইভাবে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন বা রাজনীতি, এটির বাইরে আপনারা 2023 সালের নভেম্বর একটা ছাত্র সংগঠন গড়েছিলেন, যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি। আপনি ছাত্র শক্তির নেতা এবং সেই নেতৃত্বে বর্তমান উপদেষ্টা পরিষদের 3 জন আছেন। সেই সংগঠনটা বিলুপ্ত করলেন, আবার নতুন ছাত্র সংগঠন করছেন, সেইটার সাথে এটার সম্পর্ক কি? আচ্ছা, যদি আমরা একটা বিষয় বলি যে দেখেন, যদিও ছাত্র শক্তির নেতৃত্বে এই আন্দোলন শুরু থেকে শুরু হয়েছিল, প্রথম দিক থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা মনে করেছি যে শুধুমাত্র যদি ছাত্র শক্তি আমরা থাকি, তাহলে এর বাইরে যে বিশাল একটা অংশে এসেছিল আন্দোলনকে সফল করতে, তাদের দায়টা পূরণ করতে, সেখানে তাদেরকে হচ্ছে ডিজোন করা হবে, তাদেরকে সেখানে আদার করা হবে। সেই জায়গা থেকে আমরা ছাত্র শক্তিকে তখন আমরা ডিজলভ করেছিলাম, যেন আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে আমরা আগাতে পারি। সেই জায়গা থেকে এখন আমরা একটু কথা বলি যে লেজুর বৃত্তিপনা থাকবে কি থাকবে না, সেটা আমার কর্মের মধ্য দিয়ে, আমার সাংগঠনিক অ্যাপ্রোচের
সদস্যের মধ্যে দিয়ে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সেটা প্রতিফলিত হবে। আমরা দেখি লেজুবৃত্তি থাকবে কি থাকবে না সেটা আপনার প্রাথমিক অবস্থা বিবেচিত হচ্ছে এই সংগঠনের নেতৃত্ব কিভাবে নির্বাচিত হয়। আমরা দেখেছি যে ছাত্র সংগঠনের লেজুবৃত্তি থাকে সেই সংগঠনের নেতা নির্বাচিত হয় মাদার পার্টি কারো কনসার্ন। আমরা দেখেছি যে মাদার পার্টি কোনো শেখ হাসিনা কিংবা তারেক রহমান কিংবা অন্য কোনো ব্যক্তির কনসার্নে নেতৃত্ব নির্বাচিত হয়। আমরা এখানে স্পষ্ট ভাষা বলতে চাই এই যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের নেতৃত্ব অবশ্যই ইন্টারনাল যে কাউন্সিল যে সদস্যরা আছে তাদের ভোটের মাধ্যমে তারা এই সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে, ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নতুন ছাত্র সংগঠন আসতে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা জড়িত ছিলেন যুক্ত ছিলেন তাদের মধ্যে আবার বিভক্তিও লক্ষ্য করা যাচ্ছে। আমরা আলাপ করছি আব্দুল কাদেরের সঙ্গে। 9 দফা নিয়ে আপনি 9 দফার অন্যতম কারিগর ছিলেন, ঠিক 9 দফার লেখা এবং এই সময় যারা যুক্ত ছিল তারা এখন ভিন্ন ভিন্ন অবস্থান প্রকাশ করছে। আসলে এই ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি একটি বিভক্তি দেখা যাচ্ছে। আসলে এই বিভক্তির কারণ কি এবং এটার আসলে কি এটি ইনক্লুসিভ যে ছাত্র সংগঠন সেটা কি সম্ভব? আচ্ছা, আপনি যেটা বললেন ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের মধ্যে বিভক্তি, সেটা মনে করি না। আপনি দেখেছেন হচ্ছে কি, আমি 3 তারিখ যদি আমরা খেয়াল করি যে ছাত্রদের এক দফা ঘোষণার পরে নাগরিকদের একটা শক্তি, তারা একটা প্রোগ্রাম তারা থ্রো করেছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি শুধুমাত্র ছাত্ররা না, নাগরিকদের একটা অংশ এই আন্দোলনে আপনার নেতৃত্ব দিয়েছিল। তো এই যে তারা পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী তাদের একটা চিন্তা ভাবনা আছে যে যেই নাগরিকরা যে ইয়াংদের পরবর্তী যে জেনারেশন তারা হচ্ছে গিয়ে কি তারাও তো নেতৃত্ব দিয়েছিল, তারা কোনো না কোনোভাবে হচ্ছে বিগত ফ্যাসিবাদ আমলে তারা হচ্ছে গিয়ে এই যে আন্দোলন স্ট্রেক ধরেছিল, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে গিয়েছিল, তাদের একটা শক্তি তারা নাগরিক কমিটি করেছে। এর বাইরে অনেক রেড জুলাই নাম একাধিক সংগঠন হয়েছে, তারা ভিন্ন ভিন্নভাবে জুলাইকে সার্ভ করতেছে। ছাত্ররা একইভাবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা দাবি দাবা পালন করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এখন তারা আবার চাচ্ছে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম আছে সেটা তো কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন না, সেখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী যে দায় এবং ঋণের যে বিষয়টা সেটা সেখান থেকে পালন করা সম্ভব না। একটা রাজনৈতিক ছাত্র সংগঠন দরকার, সেই জন্য তারা হচ্ছে রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে তারা মুভ দিচ্ছে। জি, ধন্যবাদ জনাব আব্দুল কাদের। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। দর্শক, এখন ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা। সংসদীয় আসন 85, যেটি যশোর 1 আসন। এই সংসদীয় আসনের সীমানা হচ্ছে শার্শা উপজেলা এবং এর মোট জনসংখ্যা হচ্ছে 3,41,328 জন। মোট ভোটার 2,63,000, মোট পুরুষ ভোটার 1,31,000 এবং নারী ভোটার 1,32,000। দর্শক, এই ছিল ভোটের ট্রেনের আজকের পর্ব। সাথে থাকার জন্য ধন্যবাদ।